নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। সঞ্জয়ের সাজায় অখুশি মুখ্যমন্ত্রী। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। আরজিকরের ধর্ষণ খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবি। দোষীর সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন করছে রাজ্য। মামলা দায়ের করার অনুমতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এই কেসটা আমি সত্যি শক। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। It is not a rare of the rarest case. আমি মনে করি yes, it is a rare, sensitive and very, very heinous crime. আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই পর্যবেক্ষণে সোমবার শিয়ালদা আদালতের 201 নম্বর রুমে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। তারপর থেকেই প্রশ্নের পাহাড়, যার মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ প্রশ্ন, এই রায় কি সুবিচার মিলল? ফের তর্ক বিতর্কে উত্তাল হয় সব মহল। নিম্ন আদালতের রায়ের 24 ঘন্টার মধ্যেই রাজ্যের চ্যালেঞ্জ। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে আবেদন। ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই আরজিকর কাণ্ডে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এসেছেন। শাস্তি ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি এখনো ফাঁসির দাবিতে অনড়। এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। রাত পোহাতেই সেই মতো আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল। অন্যদিকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় রায় যদি হাইকোর্টে যায়, সেক্ষেত্রে তার আবেদনের শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। কলকাতা টিভি। সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হলে ক্ষতিপূরণ দিতে বাধ্য সরকার। ক্ষতিপূরণ পাওয়া ভিকটিমের অধিকার, এই নিয়ম আছে আইনেই। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাতেও রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট। সঞ্জয়কে 50,000 টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি ক্ষতিপূরণের মুখে পড়েছে রাজ্য। প্রাণহানিতে 10 লক্ষ এবং ধর্ষণের জন্য 7 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এখন প্রশ্ন উঠতেই পারে, আরজিকর মামলা বহুল প্রচলিত বলেই কি রাজ্যকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? বিষয়টি একেবারেই তা নয়। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা NLSA ক্ষতিপূরণের হার নির্দিষ্ট করেছে। কারণ এই ক্ষতিপূরণ একেবারেই দয়া বা সহানুভূতির বিষয় নয়। সরকার নাগরিককে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, সেই কারণেই সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য। NLSA ক্ষতিপূরণের হার অনুযায়ী জীবনহানি হলে 5 থেকে 10 লাখ টাকা, গণধর্ষণ হলে 5 থেকে 10 লাখ টাকা, ধর্ষণ বা অস্বাভাবিক যৌন নিগ্রহে 4 থেকে 7 লাখ, শরীরের 80% ক্ষতিতে 2 থেকে 5 লাখ টাকা, শরীরের 40% বেশি ক্ষতি হলে 2 থেকে 4 লাখ টাকা, 20% বেশি ক্ষতি হলে 1 থেকে 3 লাখ টাকার ক্ষতিপূরণ, 20% কম ক্ষতি, মানসিক বা শারীরিক বিপর্যয় হলে 1 থেকে 2 লাখ টাকা, ভ্রূণ নষ্ট করলে 2 থেকে 3 লাখ টাকা, ধর্ষণে অন্তঃসত্ত্বা হলে 3 থেকে 4 লাখ টাকার ক্ষতিপূরণ, অগ্নিসংযোগে শারীরিক ক্ষতি হলে 2, 3, 4, 5, 7 বা 8 লাখ টাকা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দায়রা আদালত এই ক্ষতিপূরণের বিষয়টি ভুলেই যায়। এই নিয়ে একাধিকবার হতাশাও প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সরকারের তরফে স্বতঃপ্রণোদিতভাবে ক্ষতিপূরণ দেওয়ার রেওয়াজও কম। সেই লক্ষ্যেই 1985 29 নভেম্বর ফৌজদারি আইনে ভিকটিমের পুনর্বাসন ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করেছিল রাষ্ট্রপুঞ্জ। সেই মতোই 2009 ভারতের ফৌজদারি কার্যবিধিতে 357 ধারার পরে একটি উপধারা সংযোজিত হয়, 357A, যা BNSS এর 396 ধারা।
আরজিকর ইস্যুতেও মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারকে আগে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই ক্ষতিপূরণ নিতে রাজি হননি নির্যাতিতার মা বাবা। সোমবার আদালতের তরফেও রাজ্যকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হলে সেই ক্ষতিপূরণও নিতে অস্বীকার করেছেন তারা। খুন, ধর্ষণ, অঙ্গহানি, অ্যাসিড হামলা, মানব পাচারের মতো ঘটনায় ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে প্রতিটি রাজ্যেরই কম্পেনসেশন স্কিম তৈরি করার কথা। এই স্কিমে ক্ষতিপূরণ পাওয়া ভিকটিমের আইনসঙ্গত অধিকার। কলকাতা টিভি। আরজিকর ধর্ষণ খুন মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় আমৃত্যু কারাবাসের সঙ্গে জরিমানা। এখানেই কি শেষ আরজিকর মামলা? সঞ্জয়ের সাজা ঘোষণাতেই এই মামলা শেষ হচ্ছে না। শিয়ালদা কোর্টে চলবে আরজিকর মামলার শুনানি। মামলার সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতেও। সঞ্জয়ের শাস্তিতেই কি শেষ হচ্ছে আরজিকর মামলা? জানা গিয়েছে শিয়ালদা আদালতেই চলবে আরজিকর ধর্ষণ খুনের শুনানি। শীর্ষ আদালতেও শুনানির সম্ভাবনা। আরজিকর তদন্ত চলাকালীন তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। সেই অভিযোগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কিন্তু সিবিআই সন্দীপ সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় দুজনেরই জামিন মঞ্জুর হয়, যদিও সিবিআই জানিয়েছে খুব শিগগিরই আরজিকর মামলায় পরবর্তী চার্জশিট দেবে সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে ফের এই মামলার শুনানি শুরু হবে। জুনিয়র চিকিৎসক থেকে নির্যাতিতার পরিবারও দাবি করে সঞ্জয় একা নয়, আরও অনেকে জড়িত ঘটনার সঙ্গে। এ বিষয়ে সিবিআই আদালতে জানিয়েছিল বিষয়টি তারা খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট মহলের মতে সিবিআই এর পরবর্তী চার্জশিটেও এই বিষয়ের উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। আর এখানেই উঠছে প্রশ্ন, পরবর্তী চার্জশিটে কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ থাকতে পারে। যদি সন্দীপ অভিজিৎকে অপরাধী প্রমাণের চেষ্টা হয়, সেক্ষেত্রে সঞ্জয়ের অপরাধ কি লঘু হবে? অপরাধের অন্য কোনো তত্ত্ব প্রকাশ্যে এলে কি এতদিনের তদন্তের সঙ্গে তা পরস্পর বিরোধী হয়ে উঠতে পারে? সন্দীপ অভিজিৎ বা অন্য কেউ প্রকৃত অপরাধী প্রমাণিত হলে আমৃত্যু সাজাপ্রাপ্ত সঞ্জয়ের কি হবে? ফের অন্য কোনো ধারা যুক্ত হওয়ার সম্ভাবনাও কি থাকছে? যদি কোনো নতুন অপরাধী বিচারের আওতাভুক্ত হয়, তবে বড় প্রশ্নচিহ্নের মুখে পড়বে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া। সিবিআই এর পরবর্তী চার্জশিট নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করবেন জানিয়েছেন তার আইনজীবী। সঞ্জয় রায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলে শীর্ষ আদালতে মামলার শুনানি হতে পারে। হাইকোর্টে যাবে সিবিআই। সোমবার সাজা ঘোষণার দিনও সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল সিবিআই, কিন্তু বিচারক সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কি উচ্চ আদালতে যেতে পারে সিবিআই? সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরজিকর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টেও। কলকাতা টিভি। দুলাল সরকার খুন কাণ্ডে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সমাজে মাফিয়াদের কোনো জায়গা নেই বলেই মালদহের সভামঞ্চে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওপার বাংলার অশান্তির আঁচ যাতে এপার বাংলায় না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিলেন প্রশাসনকে। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস ইস্যুতে কেন্দ্রের বঞ্চনাকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদায় প্রশাসনিক সভা থেকে নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ছিলেন কাউন্সিলর দুলালের স্ত্রী চৈতালি সরকার। দুলাল সরকার খুনকাণ্ডে হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী বলেন, সমাজে মাফিয়াদের কোনো জায়গা নেই। একটু মাথা খাটান। মালদা বিহারের বর্ডার, ঝাড়খণ্ডের বর্ডার, বাংলাদেশের বর্ডার। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে, যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে। সীমান্তে নজরদারির দায়িত্বে বিএসএফ। ওপার বাংলার অশান্তির আঁচ যাতে এপার বাংলায় না আসে তার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। কিন্তু এটা লক্ষ্য রাখবেন, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ঘুঘুর বাসা বানাতে না পারে।
আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা নিয়ে সোমবারই সন্তুষ্ট নন বলে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও এ নিয়ে মুখ খুললেন মমতা। মালদার সভায় মুখ্যমন্ত্রী বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এরকম জঘন্য স্পর্শকাতর অপরাধকে প্রতিরোধ করতে ভাই বোনেদের এগিয়ে আসতে হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাড়তি দায়িত্ব দেন আশাকর্মী ও গ্রিন পুলিশকে। ভাইয়েদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েদের জন্য কিছুদিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে ICDS এর জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। দুয়ারে সরকার শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি। প্রশাসনকে সাধারণের পাশে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন, আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে। যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। ইংরেজ বাজারের সভামঞ্চে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস ইস্যুতে কেন্দ্রের বঞ্চনাকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। 100 দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই। আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে পারেন। ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। এরপর 3 দিনের আলিপুরদুয়ার সফর রয়েছে মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। জমির পাওনা টাকাকে কেন্দ্র করে গুলি, পাশাপাশি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর। শামশেরগঞ্জ থানার নতুন শিকদারপুর গ্রামের ঘটনা। শামশেরগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। জমির পাওনা টাকাকে কেন্দ্র করে চলল গুলি, তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শাকিল ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। জমির টাকা পেত, তো টাকাটা দিয়ে দিয়েছি, কিছু টাকা বাকি আছে, ওইটা টাকা দেওয়ার কথা ছিল। দিয়ে আমার ছেলের আব্বাকে খেতে বসেছিল, ফোন করে ডাকলে, ভালো করে ডাকলে যে মামু বাড়ির দিকে এসে নিয়ে যে দোকানে, চায়ের দোকানের সামনে নিয়ে যে ওকে গলার মাফলারটাকে খুলে লেছে, খুলে গলা চিপে দিয়েছে। চিপে দেওয়ার পর ওকে মারতে লেগেছে। ফায়ার করছিল সাকিম, আর ওই নিজে ফায়ার করছিল। ওর গুলিতে দেড় মাথায় চাপিয়ে দিলে বাড়িঘর সব ভাঙচুর করে দিয়েছে। সন্ধে নামতেই গুলির শব্দ গর্জে ওঠে এলাকায়। বিরোধী গোষ্ঠীর রোষের হাত থেকে বাদ পড়েনি তাশিকুলের প্রতিবেশীরাও। আওয়াজটা পেয়েছি, কিন্তু কে মেরে কে না মেরে বলতে পারবো না। হ্যাঁ, আমি দেখলাম আপনার গাড়ির ভেঙে আছে, বাড়ির কাজ ভেঙে আছে। কাঁচ ভেঙেছে, রেচুর বলে ঢেল মেরে দিয়ে কাঁচ ভেঙেছে, এই পাথর মেরে। আপনার সঙ্গে ঝামেলা নয়, তাই তো? আমার সঙ্গে কোনো ঝামেলা নেই। জমি বিক্রির কয়েক লক্ষ টাকা পাওনা ছিল, বাকি টাকা কিছুদিনের মধ্যে দেওয়ার কথাও ছিল। তার আগেই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, মারধর। এই ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। পঞ্চায়েত কার্যালয়ের ভিতর ঠিকাদারের জন্মদিন পালন। অন্ডাল ব্লকের উখড়া পঞ্চায়েতের ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়ালেন বিরোধীরা। উখড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভিতর এক ঠিকাদারের জন্মদিন পালন ঘিরে বিতর্ক। ঠিকাদার গৌতম সরকারের জন্মদিনে উপস্থিত ছিলেন খোদ পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগাল সহ অন্যান্যরা। পঞ্চায়েত কার্যালয়ে ঠিকাদারের কিভাবে জন্মদিনের উৎসব, উঠছে প্রশ্ন। কালকে আমার সেক্রেটারির জন্মদিন ছিল। সেক্রেটারির জন্মদিন আমাদের ছেলেরা স্টাফরা বললো সেক্রেটারির জন্মদিন আছে, পালন করব। আমি নিচে কাজ করছিলাম, বললো দিদি একবার আসুন, সেক্রেটারির জন্মদিন পালন করবো। সেখানে সেক্রেটারির জন্মদিন পালন করা হয়েছে। আর গৌতম সরকার পার্টিরই আমাদের কর্মী, আর পঞ্চায়েতেও কাজ করে। ও মিষ্টি খাওয়াতে এসেছিলো সবাইকে, যে আমার জন্মদিন।
তাই ছেলেরা ওকে একটু কেক খাওয়াইছে। ওর জন্মদিন আমরা পঞ্চায়েতে পালন করি। রাজ্যে ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তির পঞ্চায়েতের সঙ্গে আঁতাতের অভিযোগ বহুবার উঠেছে। তৃণমূল শাসিত রাজ্যে সেই আবহে এমন ছবি বিরোধীদের অভিযোগের ধার আরও বাড়ালো। এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি জায়গা, মানুষের পরিষেবা দেন। আপনারা কন্ট্রাক্টরের সঙ্গে বসে জন্মদিন পালন করছেন, এটা সাধারণ মানুষের কাছে একটা বাজে বার্তা যায়। আমরা জন্মদিনের তাকে শুভেচ্ছা জানাই, কিন্তু তার জায়গাটাকে সঠিক করা উচিত। আপনার সাথে তাদের ভালো সম্পর্ক থাকতেই পারে, কিন্তু জন্মদিন পঞ্চায়েত অফিসে এটা দেখাই যাচ্ছে তৃণমূলের কালচারই হয়ে গেছে। মাথায় জন্মদিনের টুপি, ঠিকাদারকে যত্ন করে কেক খাইয়ে দিচ্ছেন পঞ্চায়েত সদস্যরা। যদিও এমন ঘটনায় অস্বাভাবিক কিছু দেখছেন না দলেরই একাংশ। আর যদি একটা কেক কাটাই হয়েছে তো কি এমন ব্যাপার হয়েছে যে এটা নিয়ে এত হইচই হচ্ছে? এটা নিয়ে হয়েছে বিরোধীরা করছে, বলছে একটা বিরোধীদের তো দেখুন, বিরোধীর কোনো অস্তিত্ব আছে? ওই যে আপনার যে আছে কি চক্রবর্তী, ছোটন চক্রবর্তী, বিজেপির, ওর কিছু আছে ওখানে? ওর কাজ হচ্ছে মাঝে মাঝে কোনো একটা ইস্যুকে নিয়ে পরে একটা করে স্টেটমেন্ট, আপনারা যান, স্টেটমেন্ট দিয়ে নিজের অস্তিত্বটাকে জাহির করা। পঞ্চায়েত সচিবের জন্মদিনের সেলিব্রেশন চলছিল। সেই সময় পঞ্চায়েত অফিসে হাজির হন ঠিকাদার গৌতম। ঘটনাচক্রে সেদিন তারও জন্মদিন, তাই জোড়া সেলিব্রেশনে মেতে উঠেছিল পঞ্চায়েত। এইভাবে বিষয়টি লঘু করার চেষ্টা চললেও আদতে এই ঘটনা যে দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে তা এক কথায় অনস্বীকার্য। অন্ডাল থেকে তাপস গোপের রিপোর্ট, কলকাতা টিভি। রঙের লড়াই শুরু হয়েছে পুরুলিয়ায়। দীর্ঘ 2 দশক যে পঞ্চায়েত অফিসের রং ছিল নীল সাদা, তা পাল্টে হয়েছে গেরুয়া। পুরুলিয়ার 2 নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল এমনই ছবি। তৃণমূলের অভিযোগ, রঙের রাজনীতি করছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, বিজেপির রঙে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রঙের আমি, রঙের তুমি, রং দিয়ে যায় চেনা। রঙের আমি তুমি খেলা শুরু হয়েছে জঙ্গলমহলের অন্যতম জেলা পুরুলিয়ায়। রাজ্য সরকারের পছন্দের ট্রেডমার্ক কালার নীল সাদা রং পাল্টে গেরুয়া রঙে রাঙানো হয়েছে পঞ্চায়েত অফিস। পুরুলিয়ার 2 নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েত অফিসের রং পাল্টানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 2018-এ পঞ্চায়েত নির্বাচন দিয়েই পুরুলিয়ায় পদ্ম শিবিরের উত্থান। বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও নিজেদের জেতা আসন ধরে রাখে গেরুয়া শিবির। 2024-এ লোকসভা নির্বাচনের পরেও জঙ্গলমহলের একমাত্র পুরুলিয়ার আসন ধরে রাখতে পারে তারা। নিজেদের জোরালো অবস্থান বোঝাতে রঙের রাজনীতির অভিযোগ উঠছে বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। পাল্টা বিজেপির দাবি, পঞ্চায়েত অফিসের রং উঠে যাওয়ায় রং পাল্টানো হয়েছে সবার মত নিয়ে। দেখুন, গেরুয়া রং করেছে সবাই মিলে। এই করে আমাদের পার্টি, আমাদের একটা মিটিং হয়েছিল, যত প্রত্যেক আমাদের বিরোধীও ছিল আর আমাদের মেম্বার সবগুলোই ছিল পার্টির, সবকে মিলিয়ে মিশে এই করে সবসে সংসদে আলোচনা হয়েছে। তারপর আমি এটা করেছি, তাতে সবারই মত আছে, আমার একা মত নাই। সব 21টা মেম্বার ছিল, 21টা মেম্বার মিলেই করা হয়েছে যে রং কালার করছে। কোন অফিসের রং কি হবে তা নিয়ে কোনো সরকারি নির্দেশিকা নেই। বিজেপি রঙে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। কটাক্ষ পুরুলিয়া 2 নম্বর ব্লকের বিজেপি যুব সভাপতির। বলতে চাই, বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা অযথা। আপনি প্রথমত বিডিও স্যারের কাছে দেখুন যে সরকারিভাবে কোনো নির্দেশিকা আছে কিনা, যে সাদা ব্লু করতে হবে বা অরেঞ্জ করতে হবে বা সবুজ করতে হবে, এরকম কোনো গাইডলাইন সরকারিভাবে কোথাও নেই। আপনি এমনকি এসডিও স্যারের কাছেও খবর নিতে পারেন, কোনো গাইডলাইন নেই। আর রঙের নিয়ে যদি বিতর্ক সৃষ্টি হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি কোনোদিন রঙে বিশ্বাসী নয়, তারা উন্নয়নের উপর বিশ্বাসী। এলাকায় উন্নয়ন না করে রঙের রাজনীতি করছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে মানুষের জবাব দেবে। ঘটনায় বিজেপি নেতৃত্বকে এক হাত নিয়েছেন তৃণমূল স্থানীয় নেতৃত্ব। এলাকায় যে উন্নয়নমূলক কাজ, সেই সকলের কিছু তাদের কাজ করে না তারা, কিন্তু সেই জায়গা থেকে আজকে রঙের রাজনীতি তারা শুরু করেছে। যে তারা জানে যে পঞ্চায়েতগুলো আজকে বিগত দিনে হয়তো নীল সাদা ছিল, সেগুলো পরিবর্তন করে তারা গেরুয়া করছে। মানুষ সবই বুঝতে পারছে যে আজকে কাজ না করে যে রঙের রাজনীতি করছে, এটা আগামী দিনে মানুষ তার জবাব দেবে। পঞ্চায়েত অফিসের রং পাল্টানোয় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পুরুলিয়ার বিভিন্ন সরকারি অফিসের রং পাল্টানোর অভিযোগ, পাল্টা অভিযোগে সরব হয়েছে পদ্ম শিবির, ঘাসফুল শিবির। শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাইফ আলী কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত বাংলাদেশের নাগরিক শরীফুল বাংলাদেশের বিএনপির সদস্য। এর আগেও খুনের অভিযোগে জেল খেটেছেন শরীফুল ইসলাম সাজ্জাদ। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ তথ্য।
গত সপ্তাহে নিজের বাড়িতে ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। লীলাবতী হাসপাতালে তাঁর একাধিক অস্ত্রোপচার হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অভিনেতা। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত শরীফুল ইসলাম সাজ্জাদ। এবার কলকাতা টিভির হাতে অভিযুক্ত শরীফুলের এক্সক্লুসিভ তথ্য। অভিযুক্ত শরীফুল বাংলাদেশের ঝালকাঠির রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা, বাংলাদেশের খালেদা জিয়ার বিএনপির সদস্য। শরীফুলের বাবা রুহুল আমিন জেলা বিএনপির সহসভাপতি। 2024 সালের 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর শরীফুল দেশ ছাড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপে দেশ ছাড়তে বাধ্য হয় শরীফুল। অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ, ভারতে কাজ করে বাংলাদেশে পরিবারকে টাকা পাঠাতো শরীফুল। সাইফকাণ্ডে শরীফুল যোগের খবরে ভেঙে পড়েছে তার পরিবার। শরীফুলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ মুক্ত করাই এখন পরিবারের কাছে চিন্তার বিষয়, কারণ ভারতের কিছুই তারা চেনেন না, জানেন না। পরিবারের দাবি, শরীফুল হয়তো কোনো চক্রান্তের শিকার, সে এই কাজ করেনি। যে ঘটনাটার কথা আমরা শুনতেছি, এখন সে ওখানে আদৌ ওর সাথে জড়িত কিনা তা আমরা জানি না, এবং যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে তারা যেন এর বিচার করে, আর অহেতুক যেন তারা বিদেশি হিসাবে তারা যেন এই ব্যবস্থা না করে। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসাবে ডালার কামও করছে। ও খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয়। 2017 সালে বাংলাদেশের নলছিটিতে এক মোটরসাইকেল চালককে খুনের অভিযোগ রয়েছে শরীফুলের বিরুদ্ধে। পরে আদালতে অভিযোগ মুক্ত হয় শরীফুল। শরীফুলের বাবার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল ছেলে। ভালো ছিল, আমার ভাই ভালো ছিল, দেশে বৈশা কোনো খারাপ কাজ করে নাই, কাজ করছে, মোটরসাইকেল চালাইছে, তারপরে বিভিন্ন কাজ করছে, সংসারের খরচ চালাইছে। আমার ভাই আমার চাচার সংসারে টাকা পয়সা দিছে, সংসারের যাবতীয় খরচ চালাইছে। আর সে হচ্ছে রাজনীতির সাথে জড়িত ছিল। আমার কাকায়, আমার চাচাতো ভাইরা, তারা সবাই বিএনপি। অনেক আগে থেকে, আমি ছোট থেকেই দেখে আসছি যে তারা বিএনপি করে, বিএনপির সাথে জড়িত। তাই তারা মানে এর জন্য আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক হয়রানি হয়েছে। এই ব্যাপারে ঘরে ঘুমাইতে পারে নাই, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু করছে। শরীফুলের প্রতিবেশীদেরও দাবি, বিএনপির সদস্য হওয়ায় বারবার রাজনৈতিক প্রতিহিংসার মুখে পড়তে হয়েছে। সাইফকাণ্ডে এখনও কোনো তদন্তের নির্দেশ পায়নি বাংলাদেশ সরকার, জানান নলছিটি থানার ওসি আব্দুল সালাম। নির্দেশ পেলে তদন্ত করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে সাইদুল হাসান খোকনের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।